চলো শুরু করি। হ্যাঁ, চলো দেখি আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসে। চলো আমরা দেখি আমাদের আজকে আসলে আমরা কি কি পড়তে পারি। চলো একটু দেখা যাক। তো আমরা সেট ও ফাংশনের গত যে লাস্ট যে ক্লাসটা আমরা নিয়েছি ভাইয়া, সেই ক্লাসটাতে আমরা হচ্ছে সেট ও ফাংশনের আমরা বেসিক জিনিসপত্র পড়েছি, তাই না? তো বেশ বেসিক জিনিসপত্র পড়েছি, যেমন আমরা পড়েছি সেট কাকে বলে, আমরা পড়েছি সেট গঠন পদ্ধতি কয় প্রকার, তালিকা পদ্ধতিতে সেট গঠন করা যায় বা সেট গঠন পদ্ধতিতে সেট গঠন করা যায়, তালিকা পদ্ধতিতে সেট কিভাবে গঠন করতে হয়, সেট গঠন পদ্ধতিতে কিভাবে সেট গঠন করতে হয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর পড়াশোনা করেছি। তারপর আমরা সংযোগ সেট, ছেদ সেট, পূরক সেট, তারপর হচ্ছে নিশ্ছেদ সেট, হ্যাঁ, ইউনিয়ন কখন বসাবো, ইন্টারসেকশন কখন বসাবো, বিস্তারিত আলোচনা করেছি। তো যারা গত লাস্ট ক্লাসটা যারা মিস করেছো, তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা হচ্ছে ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা দেখি আমাদের আজকের ক্লাসের টপিক কি। হ্যাঁ, আমাদের দুইটা টপিক বাকি ছিল, একটা হচ্ছে ক্রমজোড় আর একটা হচ্ছে কার্তেশীয় গুণজ। তো এই দুইটা টপিক আমরা আজকে ম্যাথ করার মাধ্যমে বের করব, ঠিক আছে? ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ। তাহলে দেখো, প্রথমে আমরা ক্রমজোড় বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। চলো দেখি ক্রমজোড়। হ্যাঁ, আমাদের আজকে প্রথম যে কনসেপ্ট বা প্রথম যে টপিক সেটা হচ্ছে ক্রমজোড়, ঠিক আছে? ক্রমজোড় আমরা আজকে প্রথমেই বোঝার চেষ্টা করব ক্রমজোড় জিনিসটা কি। তো ক্রমজোড় আসলে কি খেয়াল করো। ক্রমজোড় আমরা সরাসরি ম্যাথের মাধ্যমে বুঝে ফেলি। চলো আমরা একটা ম্যাথ করি ক্রমজোড় থেকে, ক্রমজোড়ের অঙ্ক। তাহলে আমরা ক্রমজোড়ের ম্যাথ করে ফেলি। চলো দেখি ক্রমজোড়ের সমস্যা সমাধান। তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়, ক্রমজোড়ের সমস্যার সমাধান। আমরা ক্রমজোড়ের একটা ম্যাথ করি। চলো, ধরো তোমাকে ক্রমজোড় মানে হচ্ছে যে যদি একটার উপাদান আরেকটার উপাদানের সেম হয়, মানে একটার প্রথম উপাদান আরেকটার প্রথম উপাদানের সমান হয়, তখন তাকে আমরা বলি ক্রমজোড়। বিষয়টা কি চলো আমরা একটু বুঝি। ধরো তোমাকে প্রশ্নে বললো x, y ইকুয়াল টু 2a প্লাস 1, কমা তোমাকে বললো 2a মাইনাস 3, এরকম কিছু বললো। তাহলে তোমাকে বললো এখানে x এবং y এর মান বের করতে বললো। তোমাকে বললো এই ক্রমজোড়টির ক্ষেত্রে x এবং y এর মান নির্ণয় করো। x এবং y এর মান বের করো। তাহলে ক্রমজোড়ের ম্যাথ আমাদের এই টাইপের আসে, ঠিক আছে? তো আমরা যদি মান বের করতে চাই, তাহলে চলো দেখি আমরা মানটা কিভাবে বের করতে পারি। দেখো, আমরা মানটা এইভাবে বের করতে পারি। আমাদের ক্রমজোড়ের ক্ষেত্রে মনে রাখবা, এই যে x, এটা কি? এটা হচ্ছে একটা সেটের, এবং ক্রমজোড়কে প্রথম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, সেটকে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। এই x, এইটা যে প্রথম উপাদান আছে 2a প্লাস 1 এর সমান, এবং এই সেটের বা এই ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদান সেটা হচ্ছে এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সমান। তাহলে আমরা এখানে লিখবো, উত্তর লিখছি, ঠিক আছে? ক্রমজোড় থেকে পাই x ইকুয়াল টু 2a প্লাস 1 আর y ইকুয়াল টু 2a মাইনাস 3। তাহলে এইটাকে আমরা বললাম 1 নং সমীকরণ এবং এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ। এখন এই ক্রমজোড় থেকে আমরা কি করব ভাইয়া? এই ক্রমজোড় থেকে আমরা x এবং y এর মান বের করব, ঠিক আছে? ভ্যালুগুলো একটা কাজ করি, ভ্যালুগুলো আমি আমার নিজের মন মতো না নিয়ে আমি বরং ভ্যালু একটু বুঝে শুনে নেই, যাতে করে অঙ্কটা অনেক সুন্দর হয় আর কি, ঠিক আছে? ভ্যালুগুলো আমার নিজের মতো নেওয়া উচিত না। ভ্যালুগুলো ধরো আমি বলছি, ভ্যালু হিসেবে আমরা কি নিব। এক কাজ করো, একটু চেঞ্জ করি। হ্যাঁ, একটু চেঞ্জ করি। এটা এই ক্রমজোড় না নিয়ে আমি ভ্যালুগুলো আমার ইচ্ছাধীন না নিয়ে আমি আমাদের বইয়ের একটা অঙ্ক নিই। এটা হচ্ছে x মাইনাস 1 কমা y প্লাস 2 ইকুয়াল টু y মাইনাস 2 কমা 2x প্লাস 1। এই ক্রমজোড়টা নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য জিনিসটা আরো সুন্দর হবে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমি এই জিনিসটা একটু মুছে তাহলে আমার ক্রমজোড়টা আমি তাহলে কি পাচ্ছি বলতো ভাইয়া? ক্রমজোড় পাচ্ছি এই যে x মাইনাস 1, এটা হচ্ছে y মাইনাস 2 এর সমান। x মাইনাস 1
সমান হচ্ছে y মাইনাস 2। তাহলে এটাকে আমরা একটা সরল সমীকরণ যদি বানাতে চাই, বা আমি কি লিখতে পারি, দেখো x মাইনাস ওয়াই, এদিকে মাইনাস ওয়াই নিয়ে আসলাম, এই মাইনাস ওয়ানকে যদি এদিকে নিয়ে আসি তো এটা প্লাসের 1 হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে পাচ্ছি x মাইনাস ওয়াই সমান মাইনাস 1। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি একটা সমীকরণ, এটাকে আমি বললাম সমীকরণ নাম্বার 1। আমি আরেকটা সমীকরণ ধরো বের করব, কোনটা থেকে বলতো, এই যে y প্লাস 2 2x প্লাস 1 এর সমান। তাহলে এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, y প্লাস 2 2x প্লাস 1 এর সমান। তাহলে আমি এখানে লিখলাম y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। তাহলে এখান থেকেও আমরা একটা সমীকরণ বের করব। বা দেখো 2x প্লাস 1 এটাকে যদি তুমি আগে লিখো, y প্লাস 2 কে তুমি এখানে লিখলা, তাহলে বা y টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2x মাইনাস y, 1 টাকে ওই পাশে নিয়ে যাও, তার মানে 2 মাইনাস 1। অর্থাৎ ফাইনালি আমরা পাচ্ছি 2x মাইনাস y ইকুয়াল টু 1। তো দেখো আমরা ক্রমজোড় পেয়ে গেলাম, আমরা ক্রমজোড় থেকে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, 1 নং এবং 2 নং দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই দুইটা সমীকরণ থেকে, আচ্ছা এখানে কি শুধু ম্যাথ করার না মার্জিয়া, আমার হচ্ছে পুরো বছর ব্যাপী একটা ইভেন্ট আজকে ক্রিয়েট করা হয়েছে। পুরো বছর ব্যাপী নবম এবং দশম শ্রেণীর আমরা ফ্রি অনলাইন কোর্স শুরু করেছি আমি ব্যক্তিগতভাবে নিজে, যেখানে তোমাদেরকে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স মানে সায়েন্সের সকল সাবজেক্ট আমি নিজে পড়াবো। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসে রাত 8টা থেকে শুরু হয়। আমাদের মোটামুটি রবি থেকে বৃহস্পতি এই 5 দিন আমাদের ক্লাস হবে, এবং এই 5 দিন তোমাদের হচ্ছে প্রত্যেক দিন আমি তোমাদেরকে পড়াবো। এখন 5টা বিষয়ের ক্লাসই হচ্ছে তোমাদের, ঠিক আছে? তো আমাদের কিন্তু অলরেডি একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের 2026 ব্যাচ, মানে দশম শ্রেণীর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং নবম শ্রেণীর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তোমরা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা, কারণ এখানে শুধু ম্যাথ করাচ্ছি না, আমরা হচ্ছে আজকে মনে হয় আমি এর আগে কেমিস্ট্রি ক্লাস নিয়েছি এবং আজকে ম্যাথ ক্লাস নিচ্ছি, ম্যাথের দ্বিতীয় ক্লাস নিচ্ছি আজকে, ঠিক আছে? কেমিস্ট্রি ক্লাস 9 এর অলরেডি প্রথম অধ্যায় পড়িয়ে ফেলেছি, ক্লাস 10 এর হচ্ছে তৃতীয় অধ্যায়ের 2টা ক্লাস নিয়েছি কেমিস্ট্রি। তো এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়ের 3 নাম্বার ক্লাসটা হয়তো আগামীকাল নেওয়া হবে আর কি, ঠিক আছে? তো এখানে সব ধরনের পড়াশোনাই হয়, সায়েন্সের সকল সাবজেক্ট উইথ জেনারেল ম্যাথ, ঠিক আছে? এবং আমার কথা হচ্ছে, যারা আমার কাছে পড়বে তোমাদেরকে ইনশাআল্লাহ অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য অন্য কোথাও পড়ার দরকার নেই, শুধু ভাইয়া ক্লাসগুলো করলে, ভাইয়া কথা মতো পড়াশোনা করলেই তুমি গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে চলো দেখি, তাহলে আমরা এখন দুইটা সমীকরণ পেয়ে গেছি। দেখো একটা সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, আর একটা সমীকরণ হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখন কথা হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে আমাকে কি বের করতে বলছে, x এবং y এর মান বের করতে বলছে। তো তোমরা সবাই 8-9 এ পড়েছো প্রতিস্থাপন, অপনয়ন, এই পদ্ধতিগুলোতে কিভাবে x এবং y এর মান বের করতে হয় এগুলো তোমরা জানো। এই অঙ্কটা আমরা অপনয়নের মাধ্যমে করতে পারি। খেয়াল করো, 1 নং সমীকরণ x মাইনাস ওয়াই, 2 নং সমীকরণ 2x মাইনাস ওয়াই। অপনয়ন যদি করো কি করবা, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করে দিলে কি হবে, এখানে মাইনাস ওয়াই, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে ওয়াই বাদ চলে যাবে, তুমি x এর মান পেয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেই আমরা। তাহলে চলো আমরা বিয়োগ করি। দেখো 1 থেকে 2 বিয়োগ করে পাই, 1 থেকে 2 বিয়োগ করে পাই, 1 থেকে 2 বিয়োগ করি, বিয়োগ করলে দেখো x মাইনাস ওয়াই, 1 নং হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু ছিল -1, আর 2 নং হচ্ছে আমাদের 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে +1। এখন 1 থেকে 2 যদি বিয়োগ করো, তাহলে তোমার বিয়োগ করলে কি হয়, পরের অংশটা চেঞ্জ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, বিয়োগ করে আমরা পাচ্ছি x থেকে 2x বিয়োগ করলে হচ্ছে -x, মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা চলে যাবে, ঠিক আছে? এই দুইটা কাটা, তো আমি কেটে দিই, পরীক্ষায় যদিও কাটার দরকার পড়ে না, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দিলাম। তাহলে ইকুয়াল টু মাইনাসে মাইনাসে দুইটা মাইনাস, তার মানে কি -1 যোগ করলে কত, -2। তার মানে এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পাবো, 2 পাবো। তাহলে দেখো আমরা ক্রমজোড়ের অঙ্কে আসলে আমরা x এবং y এর মান বের করি, ঠিক আছে? এখন এই x ইকুয়াল টু 2, এই x এর মানটা তুমি 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসালে তুমি y এর মান পেয়ে যাবে। তাহলে মনে করো x এর মান আমি 1 নং এ বসালাম, তাহলে x এর মান 1 নং এ বসাই,
x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর মান আমরা যদি 1 নং এ বসাই তাহলে আমরা কি পাই? 1 নংটা কি? x - y = -1। এই যে উপরটা এটা হচ্ছে 1 নং, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বা -y = -1, -x। আচ্ছা, এটা তোমাদের জন্য একটু ভেজাল লাগতে পারে, আমি এক কাজ করি, 1টাকে এদিকে নিয়ে আসি। তাহলে দেখো x + 1 = y, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা y = x + 1। আমি y এর মান বের করব, ঠিক আছে? তাহলে আমরা লিখব বা y = x এর মান কত? 2 + 1, তার মানে y = আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে ক্রমজোড়ের মাধ্যমে আমরা x এবং y এর মান বের করে ফেললাম এবং আমরা লিখব সুতরাং নির্ণেয় মান x, y সমান 2, 3। এটা হচ্ছে ক্রমজোড়, মানে এই জোড়ের প্রথম উপাদান আর এই জোড়ের প্রথম উপাদান সমান, আর এই জোড়ের দ্বিতীয় উপাদান এই জোড়ের দ্বিতীয় উপাদানের সমান। ক্রমজোড়ের সংজ্ঞাটা কি তাহলে ভাইয়া? ক্রমজোড়ের সংজ্ঞা হচ্ছে কোনো একটি জোড়ের ভুজ আরেকটি জোড়ের ভুজের সমান। এটা প্রথমটা কি? ভুজ, পরেরটা কি? কোটি। ভুজ আর ভুজ যদি সমান হয় বা প্রথম উপাদান পরস্পর সমান এবং দ্বিতীয় উপাদান পরস্পর সমান, তখন সেটাকে আমরা বলছি ক্রমজোড়। ঠিক আছে? তো আমি আশা করছি তোমরা সবাই ক্রমজোড়ের যে এই কনসেপ্টটা এটা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? তো ক্রমজোড়ের কনসেপ্টটা সবাই যদি বুঝে থাকো, চলো তাহলে এখন আমরা একটু আমাদের পরের টপিকে চলে যাই, যে টপিকটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এটা পড়লে আমাদের 2.1 এর সব টপিক পড়া শেষ হয়ে যাবে। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজটাও আমরা একটা ম্যাথের মাধ্যমেই বোঝার চেষ্টা করব। কার্তেশীয় গুণজ, গুণজ মানে কি? গুণ করা, সহজ কথা। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ মানে হচ্ছে গুণ করা, গুণ করা। ঠিক আছে? তো ধরে নাও, আমরা ধরি a সমান হচ্ছে আমাদের, আচ্ছা ধরাধরির দরকার নাই, ধরাধরি বাদ দাও, হ্যাঁ ধরাধরি বাদ দিয়ে লিখো, প্রশ্ন লিখো, একটা প্রশ্ন লিখলাম a সমান a, b। a একটা সেট যার উপাদান হচ্ছে a এবং b, আর b সমান ধরে নাও b হচ্ছে 2,3 হলে a ক্রস b সমান কত? এই যে ক্রস, এই ক্রসটাকে আমরা বলি কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে দুটি সেটের গুণফল। দুটি সেটের গুণ করলে আমরা কয়টা উপাদান পাই? তাহলে খেয়াল করো, এই অঙ্কটা আমাদের কিভাবে আসবে? এখানে আমরা পাবো a ক্রস b। a ক্রস b মানে কি? a এর উপাদান a, b এবং b এর উপাদান 2,3, এই দুইটাকে আমরা ক্রস করব। এই দুইটাকে আমরা যদি ক্রস করি তাহলে আমাদের কি আসবে? ক্রস করলে সবসময় মনে রাখবা কয়টা উপাদান পাবো? ক্রস করলে এই যে উপাদানগুলোর গুণফলের সমান সংখ্যক উপাদান পাবো। এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে 2 দুগুণে কত? 4। তার মানে কার্তেশীয় গুণজের ফলে আমরা এখানে নতুন 4টা সেট পাবো, 4টা উপাদান পাবো, 4টা উপাদানের সেট পাবো। সেইটা কিভাবে লিখতে হয় খেয়াল করবা। প্রথমে এটাকে দিয়ে, এর প্রথম উপাদানকে দিয়ে এখানে যা আছে সবগুলোকে গুণ করবা। তাহলে গুণ করো a, 2, a, 2, এই যে a এবং 2 এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। তারপর a, 3 আর তো গুণ করো না, এখন আবার b দিয়ে গুণ করো, b, 2, তারপর লিখো b, 3 এবং মনে রাখবা শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ পদ্ধতি। তো কার্তেশীয় গুণজের মাধ্যমে আমরা কি করলাম? আমরা হচ্ছে a এবং b এর মধ্যে কার্তেশীয় গুণজ করলে আমরা এই ধরনের রেজাল্ট আমরা পাই। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, আমরা আরেকটা যদি উদাহরণ যদি তোমাদেরকে যদি দেই কার্তেশীয় গুণজের, ধরো আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিলাম কার্তেশীয় গুণজের, বললাম যে আমাদের a সমান হচ্ছে বললাম 3,4 আর আমি বললাম b সমান আমি দিলাম ধরো 2,3, হ্যাঁ আচ্ছা আরেকটা দিই 2,3,4 এটা দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্তেশীয় গুণজ কত আসবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্তেশীয় গুণজ কত আসবে হলে আমি বললাম a ক্রস b সমান কত? ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্তেশীয় গুণজ কত আসবে? দেখো a ক্রস b সমান আসবে 3,4 ক্রস 2,3,4।
তাহলে এখানে আমাদের টোটাল সেট কয়টা আসবে ভাইয়া? টোটাল উপাদান কয়টা আসবে? 6টা। এখানে 2, এখানে 3, 3 দুগুণে 6। এখন এই 6টা প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নাও এবং লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে নাও, কারণ কার্তেশীয় গুণজের ফার্স্ট এবং সেকেন্ড মানে ক্লোজ করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো এখন আসলে হিসাব করা শুরু করি। 3 কে প্রথমে এগুলো দিয়ে গুণ দাও, মানে 3 এর সাথে এগুলাকে লিখো। 3,2, তারপর 3,3, তারপর 3,4, তারপর 4 দিয়ে হিসাব করো 4,2, তারপর 4,3, তারপর 4,4। তুমি চাইলে উল্টাও লিখতে পারবা, মানে 2,3, 3,3, 4,3, 2,4 এভাবেও লিখতে পারবা, কোনো ক্ষতি নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ, a ক্রস b এর কার্তেশীয় গুণজ। ঠিক আছে? তো মার্জিয়া আরা ঠিক আছে 6টি, ভেরি গুড। ঠিক আছে? তো মার্জিয়া আরা তোমরা কে কোন ক্লাসে সেটা একটু ভাইয়াকে একটু কমেন্টে একটু জানিয়ে দিও। এখন এই মুহূর্তে কে ক্লাস 9 এ আছো, কে ক্লাস 10 এ আছো, এবং পরবর্তীতে আমার সাথে একটু যোগাযোগ করবে যাতে করে হচ্ছে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি সবাই ক্রমজোড় বুঝতে পেরেছো এবং কার্তেশীয় গুণজ বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে চলো এখন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। আমরা এখন ম্যাথ করব 2.1 এর টপিক ভিত্তিক ম্যাথ গুলো আমি তোমাদেরকে করাবো, মানে টপিক ধরে ধরে আমি তোমাদেরকে এখন ম্যাথ করাবো। ঠিক আছে? তাহলে চলো আমরা টপিক ধরে ধরে আমাদের ম্যাথ করা শুরু করে দিই। ঠিক আছে? চলো 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 টপিক 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 প্রথম টপিক হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। লিখো টপিক 1, এখানে লিখো যে টপিক ওয়াইজ ম্যাথ, এখানে লিখো টপিক 1। টপিক 1, টপিক 1টা কি? টপিক 1টা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। টপিক 1 হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। লিখি টপিক 1, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমরা ম্যাথ দেখব, যে ম্যাথগুলোতে তালিকা পদ্ধতিতে প্রকাশ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, আমরা প্রথমে একটা অঙ্ক দেখি। প্রশ্ন নাম্বার 1 নম্বর অঙ্ক দেখো। ধরো আমাকে বললো a ইকুয়াল টু, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি, হ্যাঁ, আমি আজকে আর অত ডিটেইলস পড়াবো না। x বিলংস টু n যেন x স্কয়ার গ্রেটার দেন 4 এবং x কিউব লেস দেন 125। তো এটা হচ্ছে তোমার প্রশ্ন। বললো একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা যে পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে ভাই এটা কি পদ্ধতিতে দেওয়া আছে? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এ হচ্ছে আমাদের একটা স্বাভাবিক সংখ্যা, এ হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাটা এমন যেন x স্কয়ার মানে x এর মান এমন কিছু হবে যেটা বসালে তার বর্গ করলে 4 থেকে বড় হবে এবং তার ঘন করলে 125 থেকে ছোট আসবে। এইগুলো নিয়ে আমার একটা তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ করতে হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে ভাইয়া? 1 থেকে শুরু হয়। তাহলে আমি 1 থেকে হিসাব করা শুরু করি। তাহলে দেখো এখানে x ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু 1 হলে আমরা এই কন্ডিশনটা কি লিখবো? 1 স্কয়ার গ্রেটার দেন 4 এবং 1 কিউব লেস দেন 125। এখন এটা কি সত্য? এখন খেয়াল করো, 1 কিউব মানে কি 1 125 থেকে ছোট, এটা সত্য। বাট 1 স্কয়ার করলে কত? 1 কি 4 থেকে বড়? না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তার মানে x এর মান 1 হতে পারবে না। মানে x এর মান তুমি কাকে কাকে নিবে? যার জন্য তোমার দুটি কন্ডিশনই সত্য প্রমাণিত হবে। তার মানে x এর ওই মানগুলাই আমরা নিব যে সকল মানের জন্য x স্কয়ার 4 থেকে বড় হবে এবং x কিউব 125 থেকে ছোট হবে, শুধু ওই মানগুলো নিব। তাহলে দেখো, তারপর x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে 2 স্কয়ার গ্রেটার দেন 4, এটা কি সত্য? না, 2 স্কয়ার মানে 4 থেকে বড় হতে পারে না, 4 এর সমান হবে, তার মানে এটাও সত্য না। কিন্তু খেয়াল করো 2 কিউব মানে হচ্ছে 8 কিন্তু 125 থেকে ছোট, কিন্তু হলে কি হবে? একটা কন্ডিশন সত্য, বাট এই কন্ডিশনটা তো মিথ্যে, তার মানে এটাও গ্রহণযোগ্য নয়।
তারপর আমরা কি করব, x ইকুয়াল টু 3 লিখব। x ইকুয়াল টু 3 এর জন্য 3 স্কয়ার গ্রেটার দেন 4 এবং 3 কিউব লেস দেন 125। এখন দেখো 3 স্কয়ার মানে 9, 9 4 থেকে বড়, হ্যাঁ এই কথাটা সত্য, ঠিক আছে, কিন্তু 9 কিউব 3 কিউব মানে কি 27, 27 কি 125 থেকে ছোট? হ্যাঁ এটাও ছোট, কারণ 3 কিউব 27 125 থেকে ছোট। তাহলে দেখো 3 স্কয়ার 4 থেকে বড়, 3 কিউব 125 থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য, তার মানে এই মানটা আমাদের হবে, তালিকা পদ্ধতিতে আমাদের এই মানটা আমরা পাবো। তারপর দেখো x ইকুয়াল টু 4 হলে, x ইকুয়াল টু 4 হলে, এখন খেয়াল করো, এখন আজীবন এই প্রথম লজিকটা সত্য হবে। একবার যেহেতু সে সত্য হয়ে গেছে, তার মানে আজীবন সে সত্য হবে। এখন থামবো কোথায় গিয়ে জানো? এইটা যখন মিথ্যা হবে তখন গিয়ে থেমে যাবো অঙ্কটা। মানে অঙ্কটা কিভাবে হয়েছে বুঝছো কি? মানে অঙ্ক, এই ধরনের অঙ্ক শুরুতে প্রথম লজিকটা মিথ্যা থাকে, দ্বিতীয় লজিকটা সত্য হয়, তারপর একটা সময় আসার পর প্রথম লজিকটা সত্য হয়ে যায় এবং এটা অনন্তকাল চলবে। তখন অঙ্কটা থামাবো যখন দ্বিতীয় লজিকটা মিথ্যা হবে। তাহলে এখন আমরা দেখব কখন গেলে দ্বিতীয় লজিকটা মিথ্যা প্রমাণিত হয়। তাহলে দেখো এটা কি 4 স্কয়ার, এটা অবশ্যই 4 থেকে বড়, যেহেতু 3 স্কয়ার 4 থেকে বড়, 4 স্কয়ার 4 থেকে বড় হবেই, এবং 4 কিউব 64, এটা 125 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। এখন দেখো x ইকুয়াল টু 5 হলে, x ইকুয়াল টু 5 হলে 5 স্কয়ার, x ইকুয়াল টু 5 হলে আমাদের 5 স্কয়ার এটা 4 থেকে বড়, এবং 5 কিউব এটা কিন্তু আমাদের 125 থেকে ছোট না, 5 কিউব মানেও 125, তার মানে এটা কিন্তু 125 এর সমান, তার মানে এই লজিকটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। আর একবার যদি মিথ্যা প্রমাণ হয়ে যায় আর অঙ্কটাকে বাড়ানোর প্রয়োজন নেই। তাহলে আমরা লিখব, তাহলে আমরা কোন দুই ক্ষেত্রে আমরা আসলে সত্য পেলাম, দুইটা লজিককেই সত্য পেয়েছি বলতো, x ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু 4, এই দুই ক্ষেত্রে আমরা এই যে দুইটা লজিক, এই দুইটা লজিককে আমরা সত্য বলে পেয়েছি বা সত্য বলে আমরা প্রমাণ করতে পেরেছি। তার মানে আমরা লিখব সুতরাং, সুতরাং তালিকা পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে, প্রকাশ করলে আমাদের সেটটা কি a এর সেট, a ইকুয়াল টু আমরা কি কি পাচ্ছি 3,4, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা তালিকা পদ্ধতি পেয়ে গিয়েছি, ঠিক আছে। আচ্ছা মার্জিয়ারা, তুমি এসএসসি এক্সাম দিবে এবার, আচ্ছা তুমি যে এসএসসি এক্সাম দিয়ে থাকো, মানে এবার যদি দাও, তাহলে কিন্তু আসলে ভাইয়া তোমার জন্য কিন্তু এই ক্লাস না, কারণ এটা আমাদের কোর্স কন্ডাক্ট করা হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য। দেখো কত বেসিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ। তো আমি তোমাকে বলবো যে তোমার ভালোর জন্যই বলবো যে তুমি হচ্ছে এখানে সময় অযথা নষ্ট না করে তুমি হচ্ছে তোমার নিজের পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে। তাহলে ওটা তোমার জন্য কিন্তু বেশি ফ্রুটফুল হবে। কারণ কি বলতো, কারণ হচ্ছে আমরা শুরু করেছি, যারা ক্লাস 10 তাদের পরীক্ষা 2026-এ, যারা ক্লাস 9 তাদের পরীক্ষা 2027-এ, তো আমরা ওই হিসেব করে কিন্তু আমাদের কোর্সগুলো রান করছি। তার কারণে কিন্তু আমাদের কোর্স কিন্তু একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে, এবং আমি যাদের ক্লাস করাচ্ছি, আমার যারা স্টুডেন্ট এই কোর্সের আন্ডারে, তারা কিছুই পারে না, সেখান থেকে শুরু করেছি। তো তুমি তো 2 মাস 3 মাস পরে পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ আছো, তোমরা নিজেদের পড়াশোনায় মনোযোগ দাও, ভাইয়ার ক্লাস করে অযথা সময় নষ্ট করো না, কারণ এগুলো তোমরা সবাই পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে আমাদের টপিক 1 এর ম্যাথ একটা করলাম, তালিকা পদ্ধতিতে প্রকাশ আমাদের একটা করা শেষ। চলো দেখি আমরা তালিকা পদ্ধতি আরো কিছু ম্যাথ করব। আমরা তালিকা পদ্ধতিটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। চলো দেখি তালিকা পদ্ধতির আমি যদি আরো একটা ম্যাথ আমরা যদি দেখি, সেটা কি দেখা যায় দেখো তো। আমি বললাম a ইকুয়াল টু x বিলং টু n, যেন x স্কয়ার গ্রেটার দেন 15 এবং x কিউব লেস দেন 225 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন থেকে আমরা যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তখন আমরা কি খেয়াল করব বলতো। একটু আগে বলেছি, আমরা দেখব যে প্রথম ক্ষেত্রে প্রথম লজিকটা মিথ্যা হবে, দ্বিতীয় লজিকটা সত্য হবে। তারপরে দেখবো যে আস্তে আস্তে প্রথম লজিকটা সত্য হয়ে গেছে, তখন আমরা অঙ্কটা থামাবো যখন দ্বিতীয় লজিকটা মিথ্যা হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি। দেখো তাহলে এখানে x ইকুয়াল টু 1 থেকে শুরু করবো, কেন? কারণ n বলছে স্বাভাবিক সংখ্যা,
x ইকুয়াল টু 1 হলে 1 স্কয়ার 15 থেকে বড় না, কারণ 1 কি 1, এবং 1 কিউব এটা কিন্তু 225 থেকে ছোট। এটা কি 225 লেখা? হ্যাঁ 225, এটা 225 থেকে ছোট। এটা ঠিক আছে, দ্বিতীয় লজিক ঠিক আছে, শুরুতে কি প্রথম লজিকটা ভুল হয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তারপর আমরা কি করব, x ইকুয়াল টু 2 এর জন্য লিখব। x ইকুয়াল টু 2 হলে 2 স্কয়ার 15 থেকে বড়, এটাও মিথ্যা, কারণ 2 স্কয়ার হচ্ছে 4। দ্বিতীয় লজিকটা সত্য, 2 কিউব, কারণ 2 কিউব মানে হচ্ছে 8, 8 কিন্তু 225 থেকে ছোট, কিন্তু প্রথমটা ভুল, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু 3 এর জন্য দেখো তো, x ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, এটাও 15 থেকে বড় হতে পারবে না, তার মানে এটাও গ্রহণযোগ্য নয়। যদিও এই তিন ক্ষেত্রেই দ্বিতীয় লজিকটা কিন্তু সত্য, দ্বিতীয় লজিক সত্য, কিন্তু প্রথম লজিকটা ভুল। এটা হচ্ছে প্রথম লজিক, এগুলো হচ্ছে প্রথম লজিক, এই জন্য এগুলো গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু 4 হলে এই দেখো প্রথমবারের মতো 4 স্কয়ার 15 থেকে বড়, হ্যাঁ 4 স্কয়ার মানে 16, 16 কিন্তু 15 থেকে বড়, এবং 4 কিউব 64, এটা কিন্তু 225 থেকে ছোট, এবং এই প্রথমবারের মতো আমরা গ্রহণযোগ্যতার দেখা পেলাম, এটা গ্রহণযোগ্য। এখন আমরা কতক্ষণ পর্যন্ত অঙ্কটা রান করব? যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়টা মিথ্যা প্রমাণিত না হয়, কারণ এখন আজীবন প্রথমটা সত্যি হবে, কারণ একবার বড় হয়ে গেছে, এখন আজীবন বড় হবে যতই ভ্যালু নাও। x ইকুয়াল টু 5 হলে 5 স্কয়ার গ্রেটার দেন 15, এটা সত্য, ঠিক আছে, এবং 5 কিউব কি 125, এটাও 225 থেকে ছোট, 5 কিউব 225 থেকে ছোট, তাহলে এটাও সত্য, এটাও সত্য, তাহলে এটাও গ্রহণযোগ্য। তারপর দেখো x ইকুয়াল টু 6 হলে, এখন আমরা কখন থামবো? যখন আবার মিথ্যা হবে, গ্রহণযোগ্য হবে না, তখন 6 স্কয়ার, এটাও 15 থেকে বড়। 6 কিউব মানে কি বলতো? 6 কিউব মানে হচ্ছে 216, এটা 225 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। এখানে এসে আমরা পাবো গ্রহণযোগ্য নয়, তাহলে x ইকুয়াল টু 7 হলে 7 স্কয়ার, এটাও 15 থেকে বড়, কিন্তু 7 কিউব মানে হচ্ছে 343, 343, তার মানে এটা কিন্তু 225 থেকে ছোট হবে না, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তো তালিকা পদ্ধতিতে আমরা কোন মানগুলো নিব? যেগুলো গ্রহণযোগ্য সেই মানগুলো নিব। তাহলে গ্রহণযোগ্যের মান কোনগুলো আছে দেখো তো, গ্রহণযোগ্যের মান আমরা পেয়েছি 4 থেকে 6 পর্যন্ত, এইগুলো হচ্ছে আমার গ্রহণযোগ্য ভ্যালু, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের গ্রহণযোগ্য ভ্যালু, এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এটাকে একটু নিচে নেই, এটাকে একটু উপরে দিয়ে দিই, এই যে দেখো এটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে এইগুলো হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা সুতরাং আমরা ফাইনালি এখানে লিখে দিই, এ সেটটা হচ্ছে আমাদের 4, 5, 6 তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ হয়ে গেল। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, দেখো এই যে দেখো আরেকটা ম্যাথ আমরা দেখি, যে আমাদের ধরো বললাম b সমান হচ্ছে x belongs to z, এতক্ষণ n পড়েছি, এখন বললাম z মানে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি মাইনাসেরও হতে পারে প্লাসেরও হতে পারে। x belongs to z যেন 25 থেকে বড় বা 25 এর সমান x স্কয়ার, কিন্তু এটা আবার 100 থেকে ছোট, 100 সমান না শুধু ছোট হলে, বা এটাকে মানে b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে। তাহলে এখানে যখন বলে দিবে z, তখন তুমি বুঝবে এটা পূর্ণ সংখ্যা বলেছে। z মানে কি, এই যে z বলেছে, z মানে কি পূর্ণ সংখ্যা। আর ভাই পূর্ণ সংখ্যা মানে কি প্লাসেরও নিব মাইনাসেরও নিব, এমন সংখ্যাগুলো নিব যেই সংখ্যাগুলোর বর্গ করলে সেটা 25 এর সমান হবে বা 25 থেকে বড় হবে, লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন মানে 25 থেকে বড় বা 25 এর সমান হতে হবে, 100 থেকে ছোট হতে হবে। তাহলে এমন সংখ্যা কি 5 স্কয়ার। তাহলে শুধু তুমি এত বেশি মানে 1 থেকে শুরু করার তো দরকার নাই, তুমি এক কাজ করি আমরা 4 থেকে শুরু করি, ঠিক আছে, 4 থেকে আমরা শুরু করি। তাহলে খেয়াল করো আমরা এই অঙ্কটা কিভাবে লিখবো, এখানে x ইকুয়াল টু, যেহেতু z বলছে তার মানে প্লাস মাইনাস দুইটাই নিতে হবে, তাহলে নিলাম প্লাস মাইনাস 4,
x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে, মনে রাখবা n বললে শুধু পজিটিভ ভ্যালুগুলো নিব, যেহেতু z বলেছে পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালুই নিতে হবে, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে আমরা লিখব আমাদের 25 less than or equal to plus minus 4 square less than 100। এটা কি গ্রহণযোগ্য? খেয়াল করো, প্লাস মাইনাস 4 হোল স্কয়ার মানে কি 16, 4 কে স্কয়ার করলে কত 16, ভাই প্লাস কে স্কয়ার করলে 16 মাইনাস কে স্কয়ার করলে 16, মানে এই ভ্যালুটা পজিটিভ ভ্যালু আসবে। তাহলে 16 25 থেকে কি বড়? 16 100 থেকে ছোট, বাট 16 কি 25 থেকে বড় না, তার মানে এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। তারপরে আসো x ইকুয়াল টু, তাহলে প্লাস মাইনাস 5 নিয়ে দেখো, প্লাস মাইনাস 5 হলে 25 লেস দেন অর ইকুয়াল টু প্লাস মাইনাস 5 স্কয়ার লেস দেন 100। এটা কি গ্রহণযোগ্য? 5 কে স্কয়ার করলে প্লাসের হোক বা মাইনাসের হোক, তুমি যদি 5 কে যদি স্কয়ার করো তাহলে কত আসে 25। হ্যাঁ 25 তো 25 এর বড় না, কিন্তু 25 25 এর সমান, এখানে কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু দেওয়া, তার মানে এটা সঠিক। আবার 25 100 থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। তাহলে আমরা গ্রহণযোগ্য কিন্তু একটা ডাটা পেয়ে গেছি, কি কি প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 5। এখন আমরা কখন থামবো? এখন দেখো প্লাস মাইনাস 6 এর জন্য এই যে প্রথম কন্ডিশনটা এখন সব সময় সত্য হবে। এখন আমরা থামবো ওই জায়গায় যেখানে গেলে 100 থেকে বড় হয়ে যাবে, মানে বলছি কি x স্কয়ার 100 থেকে ছোট হতে হবে। এখন কিন্তু একবার যেহেতু x স্কয়ার 25 থেকে বড় হয়ে গেছে, তার মানে এখন আজীবন x স্কয়ার 25 থেকে বড়ই আসবে। এখন অঙ্কটা থামাবো যখন x স্কয়ার 100 থেকে ছোট না হয়ে 100 সমান হয়ে যাবে, বা 100 থেকে বড় হয়ে যাবে, 100 সমান পর্যন্ত আমরা চেক করব। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হলে 25 লেস দেন অর ইকুয়াল টু প্লাস মাইনাস 6 স্কয়ার লেস দেন 100। এটাও কিন্তু গ্রহণযোগ্য। কিভাবে? প্লাস মাইনাস 6, 6 কে স্কয়ার করলে কত 36, 36 25 থেকে এখন বড়ই হবে, 36 25 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। x ইকুয়াল টু প্লাস মাইনাস 7 হলে 25 লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু প্লাস মাইনাস 7 হোল স্কয়ার, 7 স্কয়ার মানে কি 49, তার মানে 49 কিন্তু 25 থেকে বড়, তার মানে সত্য 100 থেকে ছোট, তার মানে এটাও সত্য, গ্রহণযোগ্য। x ইকুয়াল টু প্লাস মাইনাস 8 হলে 25 গ্রেটার দেন অর ইকুয়াল টু প্লাস মাইনাস 8 স্কয়ার, 8 কে স্কয়ার করলে হচ্ছে 64 লেস দেন 100, মানে 64 25 থেকে বড় 100 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। তারপর দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 9 হলে 25 less than or equal to plus minus 9 square less than 100। 25 থেকে বড় গ্রেটার দেন অর ইকুয়াল টু 81, 9 কে স্কয়ার করলে কত 81, 81 কিন্তু 25 থেকে বড় 100 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। ফাইনালি দেখলাম x ইকুয়াল টু প্লাস মাইনাস 10 হলে 25 লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা গ্রেটার দেন, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু প্লাস মাইনাস 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কি 100, হ্যাঁ 125 থেকে বড়, বাট 100 কি 100 থেকে ছোট, এই লজিকটা এখন ভুল হয়ে গেছে, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা শুরু করেছিলাম গ্রহণযোগ্য নয় দিয়ে, শেষ করলাম গ্রহণযোগ্য নয় দিয়ে, মাঝখানে যতগুলা পেলাম গ্রহণযোগ্য, এই যে গ্রহণযোগ্য পেলাম মাঝখানে এই সবগুলো, এগুলো সবই হচ্ছে আমাদের বি সেটের উপাদান, বি সেটের উপাদান। তাহলে আমরা লিখব সুতরাং বি সেটের উপাদান হচ্ছে আমাদের 5 প্লাস মাইনাস 5, তাই না, প্লাস মাইনাস 5 কমা প্লাস মাইনাস 6 কমা প্লাস মাইনাস 7 কমা প্লাস মাইনাস 8 কমা প্লাস মাইনাস 9, এরা হচ্ছে সবাই আমাদের বি সেটের উপাদান। তো দেখো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কিন্তু আমরা 3টা ম্যাথ করে ফেললাম, এবং আশা করি এই ম্যাথগুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে আমাদের তালিকা পদ্ধতি আরেকটা ম্যাথ করে আমরা শেষ করব, ঠিক আছে? আরেকটা ম্যাথ আমরা দেখি, তারপর আমরা তালিকা পদ্ধতিটা শেষ করব। তাহলে আরেকটা ম্যাথ আমরা ধরে নিলাম c ইকুয়াল টু x বিলংস টু n, যেন x 25 থেকে ছোট, x 25 থেকে ছোট এবং x 3 এর গুণিতক, 3 এর গুণিতক, ঠিক আছে? তাহলে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তালিকা
তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, গুণিতক মানে কি? তিনের নামটা পড়বো না, 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9। গুণিতক মানে তো এটাই না। গুণনীয়ক মানে কি? 3 দিয়ে ভাগ করব। তাহলে এটা যেহেতু গুণিতক বলছে, তার মানে আমরা এখানে গুণ করব। মনে রাখবা, গুণিতক বললে গুণ, গুণনীয়ক বললে ভাগ। তাহলে এখানে x = 1 থেকে শুরু করব। কেন? কারণ স্বাভাবিক সংখ্যা n বলা আছে। x = 1 হলে আমাদের 3 এর গুণিতক, 3 এর গুণিতক মানে কি বলতো? x এর মান কত আসবে বলতো? x 3 এর গুণিতক, তার মানে x এর মান কত আসবে? 3 less than 25, যা গ্রহণযোগ্য নয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, এটাকে একদম 3 এর গুণিতক, তার মানে 3x = আমাদের কত আসবে? 3 × 1 = কত আসবে? 3 less than 25, যা গ্রহণযোগ্য নয়। তোমাদের বোঝার জন্য আমি একটু ডিটেইলসে করলাম আর কি। ঠিক আছে, মানে 3 এর গুণিতক তো এই জন্য একটু ডিটেইলসে করলাম। তারপর দেখো, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত আমরা করব? আচ্ছা, এটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ, এটা তো গ্রহণযোগ্য। কেন বলতো? কেন গ্রহণযোগ্য বলতো? কারণ বলছে x 25 থেকে ছোট হবে। দেখো 3 কিন্তু 25 থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। এটা কখন আমরা এই অঙ্কটা শেষ করব? যখন x এর গুণিতক 25 থেকে বড় হয়ে যাবে, তখন আমরা অঙ্কটা শেষ করব। তাহলে দেখো x = 2 হলে, x = 2 হলে 3x = কত? 3 দুগুণে 6, 6ও কিন্তু 25 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। এটা আমরা 3 8 24 পর্যন্ত করতে পারবো, কারণ 9 হলে 27 হয়ে যায়, তাই না? তারপর দেখো x = 3 হলে আমরা লিখবো 3x = 3 × 3, যার মানে হচ্ছে 9। 9 হচ্ছে 25 থেকে ছোট, 25 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। তারপর x = 4 হলে 3 এর গুণিতক, 3x = 3 4 12, 3x = হচ্ছে আমাদের 3 × 4, 3 × 4। দেখো কত ডিটেইলসে করতেছে, এত ডিটেইলসে কিন্তু আসলে করার দরকার নাই, বাট আমি ধরে নিয়েছি তোমরা কিছুই পারো না, এগুলো বোঝো না, এই কারণে আমি এত ডিটেইলসে করাচ্ছি। একজন যদি থাকো যে কিছুই পারি না, বুঝি না, সেও যাতে বুঝতে পারো। তাহলে দেখো x = 5 হলে 3x = 3 × 5, যার মানে হচ্ছে 15। 15 কিন্তু আমার 25 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। x = 6 হলে আমরা লিখবো 3x = 3 × 6, যার মানে হচ্ছে 18। 18 কিন্তু 25 থেকে ছোট, তার মানে এটাও আমাদের গ্রহণযোগ্য। x = 7 হলে আমরা লিখবো 3x = 3 × 7, যার মান হচ্ছে 21। 21ও কিন্তু 25 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। x = 8 হলে আমরা পাবো 3x = 3 × 8, যার মান হচ্ছে 24। 24ও কিন্তু 25 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। আমরা এই প্রথম x = 9 এর জন্য আমি একটা ভ্যালু পাবো যেটা গ্রহণযোগ্য না, 3x 3 × 9, তার মানে এটার মান হচ্ছে 27, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং যেহেতু গ্রহণযোগ্য নয় একবার শুরু হয়ে গেছে, এখন তুমি মান এরপর আর যাই নাও, সবার জন্যই কি হবে? গ্রহণযোগ্য নয় হবে। কারণ 10 নিলে এটা হবে 30, মানে একবার যেহেতু 25 থেকে বড় সংখ্যা চলে আসছে, তার মানে আর কোনো সংখ্যাই কিন্তু 25 থেকে ছোট হবে না। তাহলে এই অঙ্কের জন্য তাহলে আমরা কি পাচ্ছি বলতো? এই অঙ্কের জন্য তাহলে আমরা যদি হিসেব করি, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমার সি সেটের মান কি কি আসতেছে বলতো? সি সেটের মান আমাদের আসতেছে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই সি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, x হচ্ছে 3 এর গুণিতক। আচ্ছা সরি x হচ্ছে 3 এর গুণিতক, তাহলে এটা আসলে কত কত আসতেছে বলতো? x যদি 3 এর গুণিতক হয়, x যদি 3 এর গুণিতক হয়, তাহলে আমরা এটা এইভাবে লিখবো। আসলে x 3 এর গুণিতক মানে কি? এগুলো আসবে আমার 3, এইগুলো হচ্ছে আমাদের আনসার। সরি, x যদি 3 এর গুণিতক হয়, তাহলে আমাদের আনসার আসবে এইগুলো: 3, 6, 9, 12, 15, 18, 21, 24। এগুলো হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আনসার, কারণ এরা সবাই 3 এর গুণিতক যাদের মান 25 থেকে কম। ঠিক আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো আশা করি তালিকা পদ্ধতিতে প্রকাশ এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা দেখি আরেকটা টপিক দেখব, যেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে আমরা কিভাবে প্রকাশ করব। এখনের টপিকটা হচ্ছে টপিক 2 হচ্ছে তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, তালিকা পদ্ধতি থেকে। আচ্ছা লিখে রাখি, আগে লিখি আমরা টপিক 2। আমরা আগে লিখি টপিক 2।
টপিক 1 শেষ, টপিক 2। টপিক 2 কি? টপিক 2 হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতি থেকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, এটা হচ্ছে আমাদের টাইপ 2। তো মনে করো তোমার কাছে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মনে করে দিলাম যে একটা সেট দিলাম সি ইকুয়াল টু ধরো দিলাম আমরা -9 কমা, তারপর লিখলাম -6 কমা, তারপর লিখলাম -3 কমা, তারপর লিখলাম ধরো 369। তো এগুলো কিন্তু আমাদের তালিকা পদ্ধতি। তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি মানে কি? ওই যে x বিলং টু দিয়ে যেন দিয়ে লিখতে হবে আর কি, হ্যাঁ, যেন মানে বাংলা কথাই লিখতে হবে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব খেয়াল করো। এই জিনিসটা আমরা কিভাবে করব, একটা জিনিস খেয়াল করো, এগুলো সব কি 3 এর গুণিতক না? দেখো 3 এর গুণিতক, এবং দেখো পজিটিভ সংখ্যা আছে, নেগেটিভ সংখ্যা আছে, তার মানে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাহলে এটা সেট গুণিতক। আমরা দেখব যে এখানে আমাদের সংখ্যাগুলো, বা আমরা বলবো যে সি সেটের উপাদানগুলো, সি সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা, মানে পজিটিভও আছে নেগেটিভও আছে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা। কারণ কি ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা, শুধু ধনাত্মক থাকলে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এবং 3 এর গুণিতক। 3 এর গুণিতক। এখন কথা হচ্ছে, একটা কথা বুঝো, 3 এর গুণিতক যখন আমরা বলবো 3 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে 0 কিন্তু একটা 3 এর গুণিতক। 0 এমন একটা সংখ্যা যে সবকিছুরই গুণিতক, কারণ 0 দিয়ে গুণ করলে 0ই আসে, তাই না? তাহলে কিন্তু এখানে খেয়াল করো 0 নাই, ঠিক আছে, কিন্তু 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 এখানে 0 অনুপস্থিত, বা 0 নেই, 0 অনুপস্থিত। তাহলে সুতরাং আমার এটা সেট গঠন পদ্ধতি কিভাবে আসবে? সুতরাং সি হবে আমাদের x বিলংস টু z। কেন z? কারণ পূর্ণ সংখ্যা। যেন x নট ইকুয়াল টু 0, মানে x 0 হতে পারবে না, x 0 হতে পারবে না, এবং 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এবং 3 এর গুণিতক দেওয়ার পর এখানে একটা লিমিটের ব্যাপার স্যাপার আছে না? দেখো তো, -9 থেকে +9 এর মধ্যে হচ্ছে আমাদের লিমিটটা থাকবে। তাহলে x হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা কথা। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে 3 এর গুণিতক, x নট ইকুয়াল টু 0, x 3 এর গুণিতক। এবং আরেকটা কথা আছে, সেটা হচ্ছে লিমিট দিতে হবে। x নট ইকুয়াল টু 0, x হচ্ছে 3 এর গুণিতক, আচ্ছা এটা লিখতে হবে না, x নট ইকুয়াল টু 0, 3 এর গুণিতক। এবং আরেকটা কথা কি, আরেকটা হচ্ছে -9, x হচ্ছে -9 এর সমান বা -9 থেকে বড়, কিন্তু 9 এর সমান বা 9 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। x হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। কেন আমি পূর্ণ সংখ্যা বললাম? কারণ নেগেটিভ সংখ্যাও আছে, পজিটিভ সংখ্যাও আছে। x একটি পূর্ণ সংখ্যা, x 0 নয়, কারণ দেখো এখানে 0 নাই, ঠিক আছে, কিন্তু গুণিতক 3 এর গুণিতক কিন্তু 0 হয়। কেন? 3 কে 0 দিয়ে গুণ করলে 0 এর 3 গুণিতক কত? 0, কিন্তু এখানে কিন্তু 0 নেই, অর্থাৎ x 0 না, কিন্তু 3 এর গুণিতক। এবং তারপর লিমিটটা বসাবো x -9 পর্যন্ত। এটা একটা সসীম সেট, এটা কিন্তু অসীম সেট না, এটা কিন্তু নির্ধারণ করা যায়, গণনা করে নির্ধারণ করা যাচ্ছে। তো একটা সসীম সেট, তাহলে x হচ্ছে -9 থেকে বড় হবে এবং এটলিস্ট -9 এর সমান হবে, আবার 9 থেকে ছোট হবে কিন্তু এটলিস্ট 9 এর সমান হবে। তো এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তো আমরা এইভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আমরা তারপর যদি দেখি আমাদের আরেকটা প্রশ্ন, আমরা যদি দেখি সেট গঠন পদ্ধতিতে, ধরো আমি লিখলাম c সমান -4, -3, -2, -1, 0, 1, 2, 3। এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটা কেন লাগে? কারণ তোমরা দেখবা পরীক্ষায় তালিকা, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, পরীক্ষায় সেট গঠন পদ্ধতি দেওয়া থাকে, মানে বাংলা কথায় দেওয়া থাকে, x বিলংস টু দিয়ে দেওয়া থাকে, সেটা থেকে তালিকা পদ্ধতিতে বের করতে হয়। এই জন্য আমাদেরকে এগুলো বারবার পড়ে বুঝতে হবে।
তারপরে দেখো, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই কি পাই, c equals to x belongs to z, যেহেতু পূর্ণ সংখ্যা যেন x belongs to z, এবং কি পাই x এর মান -4 সমান বা -4 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট বা 3 এর সমান। সিম্পল, আর কিছুই লাগবে না, শেষ। কারণ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি, এটা একটা x belongs to z, যেহেতু পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের সংখ্যাই আছে, শুধু ধনাত্মক সংখ্যা থাকলে সেটাকে আমরা বলতাম n, x belongs to n স্বাভাবিক সংখ্যা, বা যেহেতু এখানে ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের সংখ্যাই আছে তাই আমরা বলবো x belongs to z এবং লিমিটটা বসিয়ে দিলাম, লিমিটটা কি -4 থেকে 3 এর মধ্যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সেট গঠন পদ্ধতি আমরা কিন্তু বের করে ফেললাম। তারপরে দেখো, আমরা যদি আরো কিছু প্রশ্ন আমরা যদি দেখি, এখানে মনে করো আমরা আরো কিছু প্রশ্ন দেখব, মাঝখান দিয়ে আমি পেট কেটে দিই, হ্যাঁ। তাহলে দেখো এইদিকে আমি লিখলাম, এইদিকে মনে করো আমি লিখলাম a সমান 7, 14, 21, 28, 35, 42, হ্যাঁ। এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে সেট গঠন পদ্ধতি কিভাবে আসবে দেখো, সরাসরি করে ফেলি, হ্যাঁ। দেখো সবই কি 7 এর গুণিতক, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তাহলে এগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা, তাই না? কারণ মাইনাস আছে নাই, তাহলে x belongs to n, যেন x হচ্ছে 7 এর গুণিতক, x 7 এর গুণিতক, এবং লিমিটটা কি বলছে বলতো, এবং x 42 থেকে ছোট বা এটলিস্ট 42 এর সমান, এই কারণে আমরা 42 পর্যন্ত নিয়েছি, ঠিক আছে। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারতা, এবং x 49 থেকে ছোট, এটা লিখলেও হতো, মানে 49 থেকে ছোট কত 42, 7 এর গুণিতক, 7 এর নামটা বলো, 49 থেকে ছোট কত 6 7 42, এরপরই তো 7 7 49 হয়ে যায়, তাই না? তাহলে এই দুই ভাবে যে কোনো একভাবে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন আমরা যদি দেখি একটু, আমি আসলে তোমাদেরকে যা শেখাচ্ছি যে কিভাবে আমরা তালিকা থেকে সেটে যেতে পারি, বা সেট গঠন থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে আসতে পারি। এখানে আমরা তালিকা থেকে সেট দেখাচ্ছি, তাই না? তাহলে দেখো আরেকটা হচ্ছে আমাদের a সমান 3, 5, 7, 9, 11 দেখতে পাচ্ছ, সব বিজোড় সংখ্যা, তাই না? এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, একে তোমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমি এখান থেকে নিয়ে আসি জিনিসটাকে, এটাকে তোমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, ওকে। এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি পাই দেখো, a সমান সবই স্বাভাবিক সংখ্যা, তার মানে x belongs to n, যেন সবই বিজোড় সংখ্যা, x হচ্ছে বিজোড় সংখ্যা, এবং তারপরে কি বসাই দিবা, জাস্ট লিমিট বসাই দিবা, এবং লিমিটটা কি, লিমিট হচ্ছে x 3 থেকে বড় বা এটলিস্ট 3 এর সমান, এবং 11 থেকে ছোট বা এটলিস্ট 11 এর সমান। এইটা লিখছি, তার মানে আমাদের পরীক্ষায় কি আসবে জানো, পরীক্ষায় এইটা আসে, এটা থেকে এইটা লিখতে হয়, পরীক্ষায় আসবে এইটা। তো স্বাভাবিক সংখ্যা মানে কি, সব পজিটিভ সংখ্যা, x বিজোড় সংখ্যা মানে তুমি বুঝছো এখানে 1, 3, 5, 7 এগুলো আসবে, এবং তোমাকে বলে দিছে x এর মান 3 থেকে বড় হতে হবে বা 3 এর সমান, তার মানে 3 কি একটা বিজোড় সংখ্যা, 3 11 থেকে ছোট হতে হবে বা 11 এর সমান, তার মানে তুমি কি কি পাচ্ছ, 3 থেকে 11 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো সেগুলো হচ্ছে a সেটের উপাদান, অর্থাৎ 3, 5, 7, 9, 11, ঠিক আছে। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার তোমরা। তারপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা যদি দেখি, মনে করো আমি দিলাম এরকম, আমি ধরো তোমাদেরকে বললাম যে a সমান, আমি তোমাদেরকে বললাম a সমান, এখানে দেই a সমান 4 থেকে 32 পর্যন্ত দিলাম 4 এর গুণিতক, হ্যাঁ 4 মানে 8, তারপরে হচ্ছে আমাদের 12, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে 32, এবং তোমাদেরকে আমি বললাম এটাকে তোমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে একে তোমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ
করো। তাহলে এটাকে তোমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আসলে কিভাবে প্রকাশ করবা খেয়াল করো। তাহলে এ সমান তুমি কি লিখবা, এ সমান লিখবা সবই কি স্বাভাবিক সংখ্যা। তবে সবই যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কি লিখবা, x বিলংস টু n, যেন x কিসের গুণিতক, 4 এর গুণিতক, কারণ 4 এর নামটা পড়লে এগুলো পাওয়া যায় তাই না। x হচ্ছে 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এবং তারপর তুমি লিমিট বসাই দিবা, এবং x এর ভ্যালু কত, 4 থেকে বড় বা 4 এর সমান এবং 32 থেকে ছোট বা 32 এর সমান। এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এবং আরেকটা ধরো আমি দিলাম তোমাদেরকে, ফাইনালি আমি তোমাদেরকে মনে করো আরেকটা বললাম যে a সমান 2 3 5 7 11, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই জিনিসকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, পদ্ধতিতে প্রকাশ করো। তো তুমি এটা দেখেই বুঝে ফেলছো যে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এই যে 2 3 5 7, এটাকে তুমি বিজোড় সংখ্যা বলবা, 2 তো বিজোড় সংখ্যা না, এটাকে তুমি জোড় সংখ্যা বলবা, 3 5 7 11 তো জোড় সংখ্যা না। তার মানে কি এগুলো সব মৌলিক সংখ্যা দিয়েছি, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা দিলে আমাদের এটাকে যদি আমরা যদি সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করি, x বিলংস টু n, কেন x বিলংস টু n, কারণ এরা সবাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। x বিলংস টু n যেন আমাদের লিমিটটা বসাই দিব, হ্যাঁ, x মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং কার কার মধ্যে মৌলিক সংখ্যা, এবং লিমিটটা হচ্ছে আমাদের x এর মান 2 এর সমান বা 2 থেকে বড় এবং 11 এর সমান বা 11 থেকে ছোট। তার মানে x হচ্ছে মৌলিক সংখ্যা, 2 থেকে 11 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের সেট হচ্ছে a। তো আশা করি আমরা এখন সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি অথবা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতির যে ম্যাথগুলো এগুলো আমরা সহজে করতে পারবো। ভাই এগুলো বোর্ড পরীক্ষায় সরাসরি প্রশ্নে আসবে না, তবে এগুলা জানা রাখা অনেক অনেক জরুরি, কেন আমাদের এগুলা ছাড়া আমরা আসলে বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে পারবো না, আমরা আটকে যাব, ঠিক আছে। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা চলো তারপরে একটু দেখি, আমাদের এখন আমরা দেখব বিভিন্ন প্রকার সেট ভিত্তিক আমাদের কিছু ম্যাথ দেখব, যে ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, এই জিনিসগুলো নিয়ে চলো আমরা এখন কিছু ম্যাথ দেখে ফেলি। তাহলে চলো আমরা একটু বের করি। দেখো আমরা লিখলাম যে বিভিন্ন প্রকার সেট ভিত্তিক ম্যাথ, এটা হচ্ছে আমাদের টপিক 3, এটা হচ্ছে আমাদের টপিক 3, টপিক 3, টপিক 3 এর আন্ডারে আমরা আসলে কি দেখব, বিভিন্ন প্রকার সেট ভিত্তিক ম্যাথ দেখব, বিভিন্ন প্রকার সেট ভিত্তিক ম্যাথ, বিভিন্ন প্রকার সেট ভিত্তিক ম্যাথ, মানে এখন থেকে আমরা অঙ্কে ঢুকে গেলাম, ঠিক আছে, এখন থেকে আমরা অঙ্কে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম টাইপের অঙ্ক, বিভিন্ন প্রকার সেট ভিত্তিক ম্যাথ। তাহলে এই বিভিন্ন প্রকার সেট ভিত্তিক ম্যাথের মধ্যে আমরা যদি দেখি, ধরো তোমাদেরকে বললাম একটা ম্যাথই দেখাচ্ছি, ইউনিভার্সাল সেট, ইউ সমান 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 এবং 8। তারপরে ধরো তোমাদেরকে বললাম এ একটা সেট, এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। আর বি সেটের উপাদান ধরো তোমাদেরকে বললাম শুধু জোড় সংখ্যাগুলো 2 4 6 8। তো আমি গতকাল তোমাদেরকে পড়িয়েছিলাম ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট কোনগুলো, বাকি যত সেট আছে সবগুলোর উপাদানই যদি কোনো একটা সেটের মধ্যে যদি পাওয়া যায় তাহলে ওই সেটটাকে সার্বিক সেট বলে। যেমন দেখো এ এর সবগুলো উপাদানই ইউর মধ্যে আছে, বি এর সবগুলো উপাদানই ইউর মধ্যে আছে, তাহলে যেহেতু এ বি এর সব উপাদানগুলো তুমি ইউর মধ্যে পাচ্ছ, তার মানে ইউ হচ্ছে সবগুলো সেটের আব্বা, তার মানে এটা হচ্ছে একটা সার্বিক সেট, ঠিক আছে। এখন আসো একটা একটা করে আমরা এটার ভিত্তিতে ম্যাথগুলো করি, হ্যাঁ, এটার ভিত্তিতে আমরা ম্যাথগুলো করি। তাহলে দেখো নাম্বার 1, 1 নাম্বার ম্যাথে কি বলছে, এটার ভিত্তিতে তোমাদেরকে 1 নাম্বার ম্যাথে বের করতে বলছে এ ইউনিয়ন বি সমান কত, এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট। তাহলে চলো আমরা বের করি এ ইউনিয়ন বি সমান কত, চলো বের করি। তাহলে এ ইউনিয়ন বি এটা সমান আমাদের কত আসবে, দেখো এ ইউনিয়ন বি, এ হচ্ছে আমাদের 1 2 3 4, এ ইউনিয়ন বি এ হচ্ছে আমাদের 1 2 3 4। আচ্ছা আমি একটু আরো এদিকে নিয়ে আসি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এ হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, তারপরে ইউনিয়ন দিব, ইউনিয়ন বি কত, বি হচ্ছে আমাদের, বি হচ্ছে 2 4 6 8। ইউনিয়ন বলছে তার মানে কি সংযোগ সেট। হ্যাঁ, গত লাস্ট ক্লাসে আমরা পড়েছি সংযোগ সেটে কি হয়, কমন আনকমন সব এবং কমন গুলো একবার বসবে। তাহলে দেখো 1 আছে,
2 দেখো কমন কিন্তু একবার বসবে 2, 3 বসবে, 4 দেখো কমন একবার বসবে, 6 বসবে, 8 বসবে। তাহলে এই সেটগুলোর জন্য, এই উদ্দীপকের জন্য এ ইউনিয়ন বি এর মান কত আসে? 1 2 3 4 6 8। ঠিক আছে, তারপর আমরা যদি 2 নম্বর ম্যাথটা আমরা যদি দেখি, 2 নম্বর ম্যাথে আমাদেরকে কি বলেছে? 2 নম্বর ম্যাথে আমাদেরকে বলেছে এ ইন্টারসেকশন বি এটা সমান কত? তাহলে দেখো 2 নম্বর ম্যাথ আমরা কিভাবে করব? এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ছেদ সেট বা ইন্টারসেকশন বি। তাহলে এ কত? 1 2 3 4 আর বি কত? ইন্টারসেকশন বি হচ্ছে 2 4 6 8। তাহলে দেখো এখানে আমাদের ছেদ সেট বা ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধু কমন গুলা বসে এবং কমন গুলা একবার বসবে, সাধারণ গুলা বসবে, কমন যেগুলো। তাহলে এখানে কমন কে? 2 কমন একবার বসবে, 4 কমন একবার বসবে। দেখো 1 কিন্তু দুইটাতেই নাই, বা 3 কিন্তু দুইটাতেই নাই, 6 কিন্তু দুইজনের মধ্যেই নাই, 8 কিন্তু দুইজনের মধ্যে নাই, তাহলে ওগুলা বসবে না। তাহলে এ ইন্টারসেকশন বি সমান আমাদের কত আসবে? এ ইন্টারসেকশন বি সমান আমাদের আসবে 2, 4। ঠিক আছে, আমরা এটার এই উদ্দীপকের আলোকে আরো কিছু প্রশ্ন দেখব। 3 নাম্বার প্রশ্নে ধরো আমাদেরকে বলেছে এ বাদ বি, আমাদেরকে বলেছে এ থেকে বি বাদ দাও। এ থেকে বি বাদ দেওয়ার সূত্র, এ থেকে বি বাদ দিলে কি হয় সেটাও আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। এ থেকে বি, কারো থেকে কাউকে বাদ দেওয়া, এটার মানে কি বলতো? বাদ দিয়ে এতে যা থাকবে সেগুলা বসবো। এ থেকে বি বাদ দেওয়ার মানে কি? এ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিয়ে এতে বাকি যেগুলো থাকবে সেগুলো বসাবো। চলো আমরা দেখি, আমরা এইভাবে না বলে আমরা অঙ্ক করি, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কথা না বাড়িয়ে অঙ্ক করি। দেখো তাহলে এ বাদ বি সমান কি? এ কত? 1 2 3 4, বি কত? বাদ বি কত? 2 4 6 এবং 8, 2 4 6 এবং 8। তাহলে এ থেকে যদি আমরা বি যদি বাদ দেই, নিয়ম কি? এ এবং বি এর যে উপাদানগুলো কমন সেগুলো বাদ যাবে। তাহলে কমন কি কি? 2 4 কমন, বাদ দিয়ে এতে যা থাকবে সেটা বসবে। তাহলে বি এর 2 4, এতেও 2 4 যদি বাদ দাও, এতে আর কি আছে ভাইয়া? 1 3 আছে, তাহলে 1 3 হবে আনসার। এখন আমি যদি এই ম্যাথটাকে আমি যদি বলি এরকম, 4 নাম্বার ধরো করলাম, 4 নাম্বারে ধরো আমি বললাম তাহলে বি থেকে এ বাদ দাও। বি থেকে এ বাদ দিলে কত হয় বলো? তাহলে এখন তুমি কি করবা? বিটা আগে লিখবা। তাহলে বি বাদ এ, তাহলে লিখবা বি বাদ এ সমান হচ্ছে বি হচ্ছে 2 4 6 8 বাদ এ হচ্ছে 1 2 3 4। এখন তুমি বি থেকে এ বাদ দিবা, কমন গুলো বাদ দিবা, 2 আর 4 কমন বাদ, তারপর বিতে যা থাকবে সেগুলো বসাবা, 6 8। তাহলে বাদ দেওয়ার বিষয়টা কি বুঝছো? প্রথম যে সেই বসবে, দ্বিতীয় যে তার সাথে প্রথমের যা কমন থাকবে তা বাদ দিয়ে প্রথমের যা থাকবে সেটা বসবে। যেমন দেখো এখানে এ থেকে বি বাদ দিছো, তাহলে এ আর বি এর মধ্যে কমন কি? 2 4, বাদ দিয়ে এতে যা ছিল সেটা বসছে। এখানে দেখো বি থেকে এ বাদ দিয়েছো, বি আর এর কমন কি? 2 4, বাদ দিয়ে বিতে আর বাকি আছে 6 8, সেটা বসেছে। তো আশা করি তোমরা এই বাদ দেওয়ার বিষয়টা বুঝতে পেরেছো। আমরা তারপরে দেখি আরো কিছু ম্যাথ দেখি। আরো যদি দেখি আমরা কিছু জিনিস, খেয়াল করো, আমরা আরো কিছু জিনিস যদি দেখি তাহলে দেখো আমাদের 5 নম্বরে ধরো আমাদেরকে বলেছে এ পূরক সমান কত? হ্যাঁ, এ পূরক সেট গতকাল পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে। পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেওয়া। এ পূরক মানে কি? এ পূরক মানে হচ্ছে ইউ থেকে তুমি এ কে বাদ দিয়ে দিবা। তাহলে এ পূরক সমান হচ্ছে সার্বিক সেট বাদ এ। তাহলে সার্বিক সেটে কি কি আছে? 1 2 3 4 5 6 7 8। এটা থেকে তুমি বাদ দিবা কাকে? এটা থেকে তুমি বাদ দিবে এ কে বাদ দিবে। এতে কি কি আছে ভাইয়া? এতে আছে 1 2 3 4। তাহলে বাদ দেওয়ার মানে কি? যা কমন তা বাদ দিয়ে প্রথমটার মধ্যে যা থাকে তা বসবে। তাহলে 1 2 3 4 বাদ, তাহলে আর বাকি রইল কি? 5 6 7 এবং 8। একইভাবে তুমি ধরো বললা যে না আমি এখন বিপূরক চাচ্ছি, বিপূরক। তাহলে 6 নাম্বার হচ্ছে বিপূরক। 6 নাম্বার 6 হচ্ছে বিপূরক সমান কত? তাহলে বিপূরক সমান কত বলতো? বাদ দিলে বিপূরক সমান হচ্ছে, বা বি প্রাইম বলি আমরা এটাকে, ইউ বাদ বি। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই ইউ থেকে আমরা বাদ দিব কাকে? এই ইউ থেকে আমরা বাদ দিব বি কে। বি হচ্ছে কত? 2 4 6 8 উদ্দীপকে দেওয়া আছে 2 4 6 8। তাহলে 2 4 6 8 যদি বাদ দাও রইল বাকি কি? 1 3 5 7। তাহলে বি পূরক হচ্ছে 1 3 5 7।
তো দেখো আমরা কিন্তু প্রাইম, পূরক, বাদ দেওয়া, একটা থেকে আরেকটাকে বাদ দেওয়া, তারপর হচ্ছে ইউনিয়ন, সংযোগ সেট, ইন্টারসেকশন, ছেদ সেট, সবই কিন্তু আমরা একটা জিনিস দিয়ে বুঝিয়ে ফেললাম। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। এর বাইরেও ভাইয়া হচ্ছে আরো সামনের দিকে আরো ম্যাথ করাবো, কারণ এখনো তো আমরা অনুশীলনীতে যাই নাই। নেক্সট ক্লাসে, আগামীকালকে ক্লাসে আমরা অনুশীলনী করবো এই অধ্যায়ের। তো এগুলো করলে আশা করি তোমাদের এই পুরো অধ্যায়ের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একদম বেশি ডিটেলস থেকে পড়াবো, যাতে করে হচ্ছে কারো কোনো কিছুই যাতে বাদ না পড়ে। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপর মনে করো আমি আরো কিছু বলি তোমাদেরকে। 6 পর্যন্ত গেছি, তাই না? চলো দেখি 7 যাই। 7 ধরো আমি তোমাদেরকে বললাম এ ইউনিয়ন বি পূরক, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি পূরক সমান কত? তাহলে এ ইউনিয়ন বি পূরক মানে কি ভাই? এ ইউনিয়ন বি পূরক মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিব। বাট কত হচ্ছে, আগে তো তোমার এ ইউনিয়ন বি কত সেটা বের করতে হবে। তাহলে চলো বের করি। তাহলে এখানে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করব। এ ইউনিয়ন বি মানে কি? এ কত 1 2 3 4, বি কত? বি হচ্ছে 2 4 6 8। আমরা ওই অঙ্কটাই কিন্তু আছে, এখনো আগের উদ্দীপকেই আছে। তো এটা সমান কত আসবে? কমন আনকমন সব বসবে যেহেতু ইউনিয়ন। তাহলে দেখো 1 2 আছে, একবার বসবে, 3 বসবে, 4 বসবে একবার, 6 বসবে, 8 বসবে। তাহলে আমরা লিখবো সুতরাং এ ইউনিয়ন বি পূরক। আমাকে পূরক বের করতে বলছে, ইউনিভার্সাল বিয়োগ বা সার্বিক সেট বিয়োগ এ ইউনিয়ন বি। আমি সার্বিক সেট থেকে আমি এ ইউনিয়ন বি বিয়োগ করব। সার্বিক সেট কত? 1 2 3 4 5 6 7 8। এটা থেকে আমি বাদ দিব কাকে? এটা থেকে বাদ দিব আমরা এটাকে, এ ইউনিয়ন বি কে বাদ দিব এটা। তাহলে এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে কি কি থাকে বলতো? 1 2 3 4 বাদ, 6 8 বাদ, শুধু 5 এবং 7 থাকতেছে। তাহলে এ ইউনিয়ন বি পূরক এটা সমান হচ্ছে 5,7। তাহলে দেখো আমরা কিন্তু সহজে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখন করে ফেলতে পারতেছি। ওকে, আমরা কিন্তু এই জিনিসগুলো করতে কিন্তু এখন কোনো মনে করো কোনো প্যারা নাই। ঠিক আছে, একদম সিম্পলি আমরা হচ্ছে এই ম্যাথগুলো করে ফেলতে পারতেছি। এ ইউনিয়ন বি পূরক। তারপর মনে করো আমি বললাম এ ইন্টারসেকশন বি পূরক বের করতে চাচ্ছি। কি বললাম? এ ইন্টারসেকশন বি পূরক বের করতে চাচ্ছি। তাহলে চলো বের করি। এ ইন্টারসেকশন বি এই পাশে করি। হ্যাঁ, 8 নাম্বার ম্যাথ হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি পূরক সমান কত বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো? আমাদেরকে প্রথম এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ ইন্টারসেকশন বি কত? এ হচ্ছে 1 2 3 4, ইন্টারসেকশন বি হচ্ছে 2 4 6 8। একদম প্রথম উদ্দীপকেই ছিল এটা। তাহলে এখন শুধু কমন গুলো নিব। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন গুলো নিব। এক জায়গায় আছে, হবে না। 2 দেখো 2 জায়গায় আছে, 2 হবে। 3 নাই, 4 2 জায়গায় আছে, 4 হবে। 6 8 কিন্তু নাই, হবে না। তাহলে আমরা লিখবো সুতরাং এ ইন্টারসেকশন বি পূরক সমান কত? ইউনিভার্সাল বিয়োগ এ ইন্টারসেকশন বি। তাহলে এখন ইউনিভার্সাল কত? ইউনিভার্সাল হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এটাকে আমি কপি করলাম, কপি করে মনে করো আমি এখানে নিয়ে আসলাম, এবং এটা থেকে আমি বাদ দিব কি? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কি? 2, 4। তাহলে এই যে ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেট থেকে আমরা বাদ দিব 2, 4 বা এ ইন্টারসেকশন বি কে বাদ দিব। তাহলে ইউনিভার্সাল সেট থেকে তুমি 2 আর 4 কে যদি বাদ দিয়ে দাও, কি থাকতেছে? 1 3 5 6 7 8। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি পূরকের সেট। সেটের উপাদানগুলো হচ্ছে এটা। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আরো কিছু যদি দেখি আমরা, এ পূরক ইন্টারসেকশন বি পূরক দেখি, আরো যাই। হ্যাঁ, আরো 2টা অঙ্ক করাই। দেখো 9 এ ইন্টারসেকশন এ পূরক ইন্টারসেকশন বি পূরক এটা সমান কত? চলো তো দেখি এটা সমান কত আসে। তাহলে এখানে প্রথম আমি এ পূরক বের করব, পরে বি পূরক বের করব, পরে দুইটাকে ইন্টারসেকশন করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করব এ পূরক। এ পূরক সমান কত? ইউ বাদ এ, ইউ বাদ এ। ঠিক আছে, পূরক মানে কি? ইউ থেকে বাদ দিতে হবে। সবসময় মনে রাখবা পূরক মানে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটা থেকে বাদ দিব এ। এ কত? 1 2 3 4। তো বাদ দিব কিভাবে? ইউ থেকে এ বাদ দিয়ে ইউর বাকি জিনিসগুলো রাখবো। তাহলে ইউ থেকে 1 2 3 4 বাদ দিলে কি কি থাকে? 5 6 7 8। আবার বিপূরক, বিপূরক সমান কত? ইউ বাদ বি। তো ইউ কত? ইউটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তোমাদের তো কপি করার সুযোগ নাই।
তো তোমরা একটু খাতায় লিখবা কষ্ট করে। তাহলে ইউ, এটা থেকে বাদ দিবা কি বি। বি কত 2 4 6 8। তাহলে ইউ থেকে যদি বি বাদ দাও 2 4 6 8 8 মানে বেজোড় সংখ্যাগুলো থাকবে 1 3 5 7। ঠিক আছে 1 3 5 7। এখন তোমাকে বলছে এ পূরক এবং বি পূরকের ইন্টারসেকশন করো, তাহলে করো। সুতরাং এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক কত, এ পূরক হচ্ছে এটা 5 6 7 8, 5 6 7 8, তারপর ইন্টারসেকশন বি পূরক কত, বি পূরক হচ্ছে এটা, বি পূরক এটা 1 3 5 7। তাহলে এখন ইন্টারসেকশন মানে কি, শুধু কমন গুলো বসবে, কমন গুলো একবারই বসবে। 1 আছে 2 জায়গায় নাই, 3 আছে 2 জায়গায় নাই, 5 আছে আছে, তাহলে 5 একবার বসবে, 6 আছে 2 জায়গায় নাই, 7 আছে আছে, তাহলে 5 এবং 7। এটার আনসার হচ্ছে 5 এবং 7। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই ম্যাথ গুলা করে ফেলতে পারতেছি। লাস্ট ওয়ান, এই টপিকের লাস্ট ওয়ান, এটা হচ্ছে 10 নাম্বার ম্যাথে আমাদের কি আছে চলো দেখি। 10 নাম্বার ম্যাথে আমাদের বলছে এ পূরক ইউনিয়ন বি পূরক, এটা সমান কত। তাহলে চলো তো এটা সমান কত আমরা একটু বের করে ফেলি। তাহলে এটা সমান আমাদের কত আসবে দেখো, এ পূরক সমান হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ, মানে ইউনিভার্সাল বাদ এ। তাহলে ইউনিভার্সাল কত 1 2 3 4 5 6 7 8, অলরেডি কিন্তু করছি, আগের স্লাইডেই করছি, তাও আরেকবার করতেছি। তারপর এ কত 1 2 3 4, এ পূরকের মান কিন্তু আমরা আগের স্লাইডেই করেছি। তাহলে এটা সমান কত আসবে, এটা সমান আসবে আমাদের 5 6 7 এবং 8। আর বি পূরক সমান কত, বি পূরক সমান হচ্ছে ইউ বাদ বি, ইউ বাদ বি। আচ্ছা দেখো ইউ বাদ বি, এখন ইউ বাদ বি সমান কত আসে, ইউ বাদ বি সমান আসবে, ইউ হচ্ছে আমাদের, এখান থেকে আমি কপি করি, ইউ হচ্ছে এটা, হ্যাঁ ইউ বাদ একসাথে কপি করে ফেললাম, ইউ বাদ বি কত, বি হচ্ছে আমাদের 2 4 6 8। তাহলে এটা হিসাব করলে আমাদের আসবে শুধু বেজোড় সংখ্যাগুলো 1 3 5 7। এখন জাস্ট কি করব, ইউনিয়ন করে দিব, এই যে ইউনিয়ন। তাহলে আমরা লিখবো সুতরাং এ পূরক ইউনিয়ন বি পূরক সমান কত, এ পূরক কত 5 6 7 8, 5 6 7 8, তারপর ইউনিয়ন বি পূরক কত 1 3 5 7। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব নিব, কমন গুলো একবার নিব। ঠিক আছে, কমন আনকমন সব, কমন গুলো একবার। তাহলে 1 কমন না বাট বসবে, তারপর 3, তারপর 5 6 7 এবং 8। এটা হচ্ছে এ পূরক ইউনিয়ন বি পূরকের মান। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। ঠিক আছে, তো আমরা আজকে আর 2টা অঙ্ক করব, করে হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা সমাপ্তি ঘোষণা করব। চলো আমরা আজকের ক্লাসে আরো 2টা অঙ্ক করি। আজকে আমরা 3টা টপিক পর্যন্ত পড়াচ্ছি। ঠিক আছে, আগামীকালকে ক্লাসে আমরা শক্তি সেট করব, কার্তেশীয় গুণজ পড়ব, ক্রমজোড় পড়ব, ওই ধরনের ম্যাথ গুলো আগামীকালকে ক্লাসে আমরা আবার দেখব। ঠিক আছে, তাহলে দেখো এখন আসো আমাদের আরো কিছু ম্যাথ দেখি। এটা একটা নতুন ম্যাথ। ধরো তোমাকে বলছে যদি এ সমান, যদি এ সমান 1 2 4 8 1 2 4 8 আর বি সমান 1 2 3 6, বি সমান 1 2 3 6 হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান এ বাদ বি, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ, বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো এই প্রমাণটা তুমি কিভাবে করবে, তাহলে আমি একটু দেখে নেই সব ঠিক আছে কিনা। ইউনিয়ন ইউনিয়ন ইন্টারসেকশন, ঠিক আছে, এটা তুমি প্রমাণ করতে বলছো। তাহলে এই প্রমাণটা কিভাবে করবা, চলো শুরু করি। প্রমাণটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ওই পরেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে তুমি লেফট হ্যান্ড সাইড লিখবা। তো লেফট হ্যান্ড সাইডটা আগে করো, এই পাশে মনে করো করলা লেফট হ্যান্ড সাইড, ওই পাশে করলা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি। হ্যাঁ, এখন এই অঙ্কটা করার জন্য আমি আরো তো ডিটেলসে না যাই, হ্যাঁ একটু এমনি করে ফেলি, মুখে মুখে করে ফেলি। দেখো এ ইউনিয়ন বি মানে কি, কমন আনকমন সব। দেখো এ আর বি এই দুইটার ইউনিয়ন করো, তাহলে এ তেও 1 আছে, বি তেও 1 আছে, তার মানে 1 2, তারপর 3 কমন আনকমন সব তো, তারপর 4,
তারপর 6, তারপর 8, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আশা করি সবাই বুঝছে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমি আর এটাকে ইউনিয়ন করার ঝামেলা যাইনি আর কি, মানে এখানে একটা ইউনিয়ন বসায় দাও, কমন আনকমন সব নিয়ে আসছে, তাহলে কমন গুলা একবার বসবে আর আনকমন বসবে, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড শেষ। তাহলে এদিকে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা আগে এগুলো আলাদা আলাদা বের করতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা বের করি। তাহলে লিখি এখানে রাইট হ্যান্ড সাইডের জন্য এ বাদ বি। এ বাদ বি সমান কি, সরাসরি মান বসাই দিই। হ্যাঁ, এ থেকে বি বাদ দিব, মানে এ থেকে বি বাদ দিব। আচ্ছা, সরাসরি না বসে, একটু বাচ্চা কাচ্চা আছো তোমরা, পরে দেখবা পেস লাগছে। তাহলে 1 2 4 8 এ, এটা থেকে বাদ দিব 1 2 3 6 বাদ দিব। তাহলে বাদ দিলে কি আসে দেখো, 1 2 বাদ, তার মানে থাকবে কি 4 8 থাকবে, 4 এবং 8 থাকবে, এ বাদ বি 4 8। তারপর দেখো বিবাদে, বিবাদে বিবাদ এ মানে কি, বিবাদে হচ্ছে এটা হচ্ছে বি, তাহলে এটা আগে লিখবা, তারপর বাদ এটা হচ্ছে এ, এটা পরে লিখবা, এই যে মাঝখানে বাদ চিহ্ন দিবা। তাহলে এখন যে বাদ দাও কি কি থাকে, 1 2 বাদ, তার মানে কত 3 6। আরেকটা কি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ কত, এ হচ্ছে আমাদের এই যে এটা 1 2 4 8, এটা হচ্ছে এ, তারপর ইন্টারসেকশন বি কত, এটা হচ্ছে বি, এদের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দাও। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন গুলো নিব, 1 2 কমন 1 2। ঠিক আছে, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে এইগুলো এই সবগুলো মিলে এটাই আসবে। তাহলে চলো দেখি এই সবগুলো মিলে এটা আসে কিনা। তাহলে আমরা একটু ছোট করে নিই, যেহেতু এই স্লাইডে আমি এটা রাখতে চাচ্ছি, তাহলে একটু ছোট করি। হ্যাঁ, এই স্লাইডে আমি অঙ্কটা রাখতে চাচ্ছি, তাহলে এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখবো আমাকে কি বলছে, এটা প্রমাণ করতে বলছে, তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো। রাইট হ্যান্ড সাইড সমান কত, এ বাদ বি, তারপর হচ্ছে ইউনিয়ন, বি বাদে ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে এগুলো সব বসাই দিই। এ বাদ বি কত 4,8 বসালাম, তারপর ইউনিয়ন, ইউনিয়ন বি বাদে কত, বি বাদে কত 3,6 ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি কত 1,2। সব ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব বসবে। তাহলে কমন আনকমন সব বসালে কি কি বসে দেখো তো, সিরিয়ালি বসাতো, 1 বসবে, 2 বসবে, 3 আছে বসবে, 4 বসবে, 6 বসবে, 8 বসবে। তাহলে দেখো এইখানেও আসছে 1 2 3 4 6 8 রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডও আসছে কিন্তু 1 2 3 4 6 8। তখন আমরা এখানে লিখে দিব যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখবো যেহেতু না সরি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রমাণিত বা প্রুফড। তো আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি তোমরা না বোঝো পরবর্তীতে যখন ইউটিউবে যখন দেখবা, যেটাতে না বুঝবা ভাইকে একটু কমেন্টে একটু জানাবা, তাহলেই হবে। আমি আবার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার পরবর্তী কোনো ক্লাসে।